কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউয়ার আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে এই কিশমিশ পেছানোর জলটা খাওয়ার পর চলে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু হালকা হাঁটাহাঁটি করেছি, একটু প্রাণায়াম করেছি, একটু ব্যায়াম করেছি। তো করার পর দেখো আবার ছাদেতেই চলে এসেছি। তো কারণ হচ্ছে ছাদে দুটো গাছ আনা হয়েছে, সেটা তো তোমরা জানোই। তো এই দুটো গাছকে এখন যত্ন করতে হবে। আর আস্তে আস্তে জানো তো আমার যে ছাদটা আছে তার মধ্যেও না বেশ কিছু গাছ এনে বসাতে হবে, কারণ বেশ কিছু গাছের শখ আছে আমার। তো সেগুলোকেই মনের ভাবিকে বলেছি, আর মনের ভাবি বলেছে ঠিক আছে তোমাকে নিয়ে এসে দেবো। আপাতত দুটো নিয়ে এসে দিয়েছি, তো সেই দুটোকেই আর কি চেষ্টা করা হচ্ছে বড় করে তোলার, যাতে এই যে কুন্দজয়ী গাছটা রয়েছে না, এটাতে জানো তো এখন ওই মানে কুড়ি ধরা সমেত তো নিয়ে এসেছিলো, তাই সেই কুড়িগুলো ফুটে ফুটে এখন কিন্তু বেশ ফুল হচ্ছে। আর ছাদে যে কটা ভিজে জামা কাপড় ছিল সে কটা, মানে ভিজে বলতে ওই একটু একটু ভিজে ছিল যে কটা, তো সেগুলোকেই আবার একটু মেলে দিয়েছি, কারণ বেশি বেলা পর্যন্ত ফেলে রাখা তো যাবে না, কারণ যা রোদ। একটুখানি ভিজে আছে, ওই একটু মেলে দিয়েছি, তারপর কিছুক্ষণ পর কি আবার তুলে নিয়ে আসবো। আর এদিকে ছাদ থেকে নেমে এসে বসিয়ে দিয়েছিলাম গরম গরম চা, আর চাটা খেয়ে নিয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়বো আবার সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। তো সকালে উঠে কিছুটা কাজ সারা যদিও হয়ে গেছে, মানে ওই ঘরের বাইরে যে সমস্ত কাজগুলো থাকে বাসি কাজগুলো আর কি, ওই চারিদিকটা জল দেওয়া, একটুখানি চারপাশটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া, তো এই সমস্ত কিছুই আর কি। তো এগুলো করার পর করে নিয়েছিলাম চা। দেখো চা ঢালতে গিয়ে একটু চা আবার পড়েও গিয়েছিল ওভেনের ওপরে। কি জানো তো, ওভেনটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। মানে রান্না করার সময় না অনেক সময় কি হয়, রান্না করতে করতে ওই তরকারি ছিটে ছিটে পড়ে, তো তখন যদি একটু পরিষ্কার করে না হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সবসময় কিন্তু ভালোই লাগে দেখতে। তো এদিকে দেখো মনের বাপি আজ সকালেও কিন্তু অনেক ডাঁটা পেরে নিয়েছিল। এখনও কিন্তু গাছে প্রচুর ডাঁটা আছে। বাইরের দিকে যে ডালটা আছে সেই ডালটার মধ্যে তো অসংখ্য ডাঁটা রয়েছে, মানে একদম পাতা তো দেখাই যাচ্ছে না, ডাঁটাতেই ভর্তি গাছটা। তো এবছরে জানো তো মানে বেশ ভালো বললে ভুল হবে, অনেক ভালো ফলন হয়েছে এই ডাঁটা গাছটাতে। আর এদিকে দেখো তারপর সমস্ত কিছু মানে ওই যে ডাঁটা যেগুলো দেখলে তো পেটেছে, ওগুলোকে আমি আর মা মিলে দুজনে মিলে ওই পাড়ায় আর কি সবাইকে দেওয়া হবে বলে ভাগে ভাগে করে ভাগ করে রেখেছি, যখন সময় হবে তখন গিয়ে দিয়ে আসবে। আর এদিকে তারপর চলে এসেছি দেখো বিছানাটা পরিষ্কার করে নিতে। আর সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের জানলাগুলো খুলে দিলে মানে বাইরে থেকে যে একটা ঠান্ডা হাওয়া আসে বা একটা বিশুদ্ধ হাওয়া আসে, সেটা কিন্তু ঘরের পরিবেশটাকে একদম অন্যরকম করে দেয় জানো তো। আমি সকালে ঘুম থেকে উঠেই আগে চেষ্টা করি জানলাগুলো খুলে দেওয়ার, মানে ঘরের চারিদিকে জানলা আগে থাকতে খুলে দেওয়ার। আর শীতকাল হলে একটু সমস্যা হয়ে যায়, কারণ সকালে ঘুম থেকে উঠেই জানলাগুলো খোলা যায় না। এই কারণেই খোলা যায় না, ওই যে বাইরের ঠান্ডা হাওয়া আসবে, তো সেই কারণে খুলতে পারি না। আর গরমকালে তো জানো মনে হয় কখন খুলবো। আবার কিছু কিছু জানলা জানো তো বন্ধই করি না, সেগুলো কিন্তু ওই সন্ধ্যার দিকটা একটু বন্ধ করে দিই মশার জন্য। আবার পরক্ষণে মানে ধরো একটু সন্ধ্যাটা উতরে যাওয়ার পরই তখন আবার জানলাগুলো খুলে দিই, কারণ কি বলতো মানে এতটা পরিমাণে ঘরদোর গরম হয়ে যায়, তখন জানলাগুলো খুলে দিলে মশা ঢোকে না, কিন্তু হালকা হালকা হাওয়া ঢোকে। আর এদিকে দেখো দুটো ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর চলে এসেছি এদিকটায় এসে এই যে দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। মেন গেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হয়, মেন গেটের ওপরে যেন কোনো সময় ধুলো না পড়ে সেটাকে খেয়াল করতে হয়। তো এদিকে দরজাটা পরিষ্কার করে দিচ্ছি, আর আমাকে সবসময় খেয়ালই রাখতে হবে, কারণ বাড়ির সামনেই হচ্ছে মাঠ, প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, প্রচণ্ড পরিমাণে যত ধুলো ওড়ে আর উড়ে এসে সমস্তটাই আমার বাড়িতে ঢুকেই সমস্ত জিনিসপত্রের ওপরে একদম যেন ধুলোর আস্তরণ পড়ে থাকে। একদিন যদি না পরিষ্কার করি বেশ ভালোভাবে বোঝা যায় যে এই জায়গাটায় তো পরিষ্কার করা হয়নি, মানে এতটা পরিমাণে ধুলো ঢোকে এই সামনের ফ্রন্টটা দিয়ে। আর এদিকে দেখো চারিদিকে জিনিসপত্র হালকা হাতে একটু মোছামুছি করার পর চলে এসেছিলাম এদিকটায় ঘরদোরগুলো ঝাঁটফাট দিয়ে নিতে। কি বলতো ঘরের ফার্নিচারগুলো প্রতিদিনই একটু হালকা হাতে মুছে নেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু কি হয় জানো তো সবসময় ফার্নিচারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে।
আর কি জানো তো, আমাকে তো শুধুমাত্র ঘরের কাজ করলেই হয় না, আমাকে আবার বেরিয়ে পড়তে হয় বাইরে কোনো কোনো সময়। কারণ মনের বাপির এখন সকালের দিকটা ফাঁকা আছে, তাই কিন্তু ও সামলে দিচ্ছে, মানে সকালের পড়াগুলো ওই নিয়ে আসছে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন ওর কাজের চাপ আবার বাড়বে তখন কিন্তু আমাকে সকালটাও সামলাতে হবে। আর এটাই হচ্ছে ব্যাপার, মানে সংসারের এত কাজ তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে কিন্তু আবার আমাকে বেরোতে হয় মেয়েটাকে নিয়ে। আর মেয়েটাকে যে একা একা ছেড়ে দেবো সেটাতেও ভরসা পাই না, মানে সেটাতে আর কি নিজের ভয় করে। এই যে ধরো ওকে আমি একা যদি ছেড়েও দিই তাহলে কিন্তু আমার মনটাও সেই ওর দিকেই পড়ে থাকবে। ও কখন পড়তে গেল বারে বারে স্যারেদের ফোন করে করে জিজ্ঞাসা করি। কোনো কোনো সময় এটাও হয় যে ও হয়তো একা একা চলে গেল, কিন্তু বিশ্বাস করো তাতে কিন্তু মনে এতটুকু শান্তি আসে না, বরং ভয় আরও বাড়ে যে ঠিকমতো যেতে পারবে তো, ঠিকমতো পৌঁছতে পারবে তো। তো বারবার ওই জন্য নয় ওকে নয় স্যারকে ফোন করে করে জানতে থাকি। আর এদিকে দেখো আমার ঘরদোরগুলো ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাসি ঘরের ধুলো তো আমি ঘরের মধ্যে একদমই জমিয়ে রাখি না, সেটাকে সঙ্গে সঙ্গে আউট করে দিই। তো সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে যেটুকু আর কি বাসি ধুলো পড়ে থাকে সেটাকেই বেলচা করে তুলে বাইরে ফেলে দিই। আর এই তো দেখো এখন ঘরদোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর মুছে নিচ্ছি ঘরদোরটা। কারণ ঝাড় দিয়ে নিয়েই কোনো কোনো সময় মুছে ফেলি, আবার কোনো কোনো সময় জানো তো যখন কাজের একটু তাড়া থাকে বা মনের বাপির একটু তাড়া থাকে তখন কিন্তু আবার মোছামুছিটা রেখে দিই, ওটা আবার বেলার দিকটায় করি। তো এদিকে দেখো আজকে জলখাবারে করে নিচ্ছি একটু আলুর তরকারি, সিম্পল একদম। ওই কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারি, আর তারপর করে নেবো কিন্তু রুটি। তো এদিকে আলুর তরকারিটা পাশের কাছে শিফট করে দিয়ে কিন্তু করে নিচ্ছি গরম গরম রুটি। তো এই হচ্ছে আজকের আমাদের জলখাবার। আর জানো তো রুটি করার সময় রুটিটাকে কিন্তু বেশ ভালো করে আমাকে সেঁকে নিতে হয় গ্যাসের উপরে ফেলে, মানে পুরো রুটির ধারগুলো। কারণ হচ্ছে মনের বাপি একদমই খেতে চায় না যদি রুটির মধ্যে আর কি একটুখানি দাগ কম হয়, তাহলে কিন্তু ভাবে হয়তো রুটিটা ভালোভাবে সেঁকিনি বা ভালোভাবে আমি রুটিটা তৈরি করতে পারিনি। তো সেই রুটিটা আর খাবেই না জানো তো, মানে এইভাবে না অনেক শিক্ষা হয়ে গেছে আমার। তো সেই কারণে রুটি করলে কিন্তু আগে ওর মতো রুটি বেশ ভালো করে সেঁকে দিই। তো মানে ও সেঁকা হলে না, চারিদিকটা যদি সেঁকা না হয় তাহলে কিন্তু ওই রুটিটা আর ও ছোবেও না খাবেও না। তো এরকম একটা ব্যাপার জানো তো। আর এদিকে দেখো সকলের জন্য টিফিন আর কি বেড়ে নিচ্ছি। তো কিছু কিছু কাজ জানো তো আমাদের সংসারের মধ্যে থেকে করতে করতে কিন্তু আমাদের মানে অনেক রকমের শিক্ষা হয়ে যায় যে কাজটা দ্বিতীয়বার আমরা করি না। তো সংসার করতে করতে সেখান থেকে আসা শিক্ষা হোক বা এমনি সাধারণ কোনোভাবে কোনো দিক থেকে আসা শিক্ষা হোক, তো যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচবো সবসময় একটা স্টুডেন্ট হয়েই কিন্তু থাকবো। কারণ বয়স যাই হোক না কেন, জীবন সবসময় আমাদের কিছু না কিছু শেখায়। শুধু শিখতে হবে আমাদের, বুঝতে হবে আমাদের। আর সেটা নিজের সংসারের দিক থেকে আসা শিক্ষা হোক বা নিজের সাকসেসের দিক থেকে আসা শিক্ষাই হোক বা ফেলিওরের দিক থেকে আসা শিক্ষা হোক বা আমাদের আশেপাশের থাকা মানুষজনদের থেকে পাওয়া শিক্ষা হোক কি না কেন, প্রতিটা মুহূর্তে আমাদের জীবন কিছু না কিছু শেখায়। প্রত্যেকটা পরিস্থিতি যখন আমরা পেরিয়ে উঠি আমরা তার থেকেও কিন্তু অনেক শিক্ষা পাই। আর এই পরিস্থিতি কি শেখাতে চাইছে সেটা আমাদের, সেটা থেকে আমরা যে ভবিষ্যতের জন্য কি শিক্ষা পাবো সেটাও কিন্তু সেই সমস্তটাই কিন্তু আমাদের জীবনের একটা এক্সপিরিয়েন্স। আর এইটা দেখো এখন চলে এসেছি স্নান টান সেরে ছাদে, কারণ কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম তো সেগুলোকেই মেলে দিতে। আর এদিকে নিচে তো দেখলেই মোটামুটি জলখাবারের পর্যন্ত আর কি আর সমস্ত কাজই কমপ্লিট। আর যে কটা বাসনপত্র পড়েছিল সেটাকেও মেজে ধুয়ে রেখে একদম স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে এসে ছাদে চলে এসেছি আর এই জামা কাপড় কটা মেলে দিচ্ছি। আর জানো তো যে ভালো কাপড়টা কাচলাম সেটা কিন্তু আমি ছাদে মেলবো না, কারণ ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ। এখন কিন্তু কেমন একটা মেঘলা মেঘলা মতো লাগছে, কিন্তু কিছুক্ষণ পর যদি আবার রোদ ওঠে তাই সেটাকে আমি একদম ব্যালকনিতে মেলেছি। তো ওখানে না অতটা রোদ আর কি আসে না। আর এদিকে দেখো তারপর চলে এসেছি ঠাকুর ঘরে, তো করে নিতে আজকের ঠাকুরের সেবা। তো পুজো টুজো করে নিয়ে তারপর কিন্তু চলে যাব নিচে। আর নিচে গিয়ে কিন্তু আবার দুপুরের লাঞ্চের প্রস্তুতি নিতে হবে। দেখেছো তো কেমন আমাদের আর কি সংসার জীবনের আমাদের হাউস ওয়াইফদের কেমন ধাপে ধাপে কাজ, কিছুটা কাজ মিটিয়েছি সকালে আর কিছুটা কাজ তারপরে মেটালাম। আবার এখন পুজো টুজো করে নিয়ে একদম চলে যাব দুপুরের আর কি লাঞ্চের প্রস্তুতি করে নিতে। আর দেখলেই তো
দেখেছো তোমরা, স্নান টান করে উঠে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর ছাদে এসেছি, পুজোটা করেছি। মোটামুটি এই কটা কাজ ভাতটা বসিয়ে হয়ে গেছে। কী বলতো, একটু বুদ্ধি করে, একটু প্ল্যান করে, একটু যদি আমরা টেকনিক করে কাজ করতে পারি তাহলে কিন্তু কাজগুলো চটজলদি সময় মতো শেষ হয়ে যায়। আর পুজো করার পর দেখলেই তো মায়ের রূপ কত সুন্দর লাগছে। আর আমাদের মহাদেবের তো কোনো তুলনাই নেই, তাকে নীলকণ্ঠ ফুলে সাজালে অসাধারণ লাগে দেখতে। দেখো এদিকে চলে এসেছি নিচে, আর লাঞ্চের প্রস্তুতি তো বললাম শুরু করে দিতে হবে। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে, তাকে আর কি নামিয়ে সাইডে পাশের গ্যাসে রেখেছি। আর এদিকে দেখো আর কি কেটে নিচ্ছি একটু এঁচোড়। এই এঁচোড়টা না মনের বাপি অনেক দিন আগে এনেছিল, তো তখন ওই ছোটো ছোটো দুটো এঁচোড় পরপর কদিন রান্না করেছিলাম বলে এটা ওই জন্য ফ্রিজে ছিল। তো ভাবলাম যাই হোক আজকে এঁচোড়টা করে ফেলি, কারণ বেশ অনেক দিন ফেরে রাখলে কিন্তু এঁচোড়টা কিন্তু ভিতর দিক থেকে শুকিয়ে যায়। আর এদিকে দেখো একটু কেটে নিয়েছিলাম পেঁপে আর একটু কাঁচকলা, কারণ এই দুটোই মা আর কি সিদ্ধ করবো। পাশের প্রেসারে দেখো সিদ্ধ বসেও দিয়েছে, আর সিদ্ধটা মোটামুটি হয়েও গিয়েছিল। তো ওই সিদ্ধ করে ওই দুটোই আর কি মা খাবে আর কি ভাত দিয়ে। আর মনের বাপিও একটু খায় পেঁপে সিদ্ধ। মনের বাপি তো প্রথম পাতে একটু সিদ্ধ বা ভাতে লাগেই, ও বলেইছে আমার জন্য একটু প্রতিদিন কিছু না কিছু ভাতের মধ্যে দিয়ে দেবে, সেটা সিদ্ধ হয়ে গেলে সেটা আমি ভাত দিয়ে খাবো। আর এদিকে দেখলে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপর সিদ্ধ করা এঁচোড়টা কিন্তু ভেজে নিচ্ছি। সিদ্ধ করার পর এঁচোড়টা যদি আর একবার তেলে ভেজে নেওয়া হয় না, তাহলে এঁচোড়ের মধ্যে যে একটা কেমন একটা আঠা আঠা গন্ধ থাকে না, সেটা কিন্তু একদম চলে যায়। আর তারপর জানো তো কটা চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু এঁচোড় চিংড়ি করব, মানে এই প্রথম করছি এই বছরে আর কি। এঁচোড়ের তরকারি মোটামুটি 2 দিন করে নিয়েছি, এঁচোড় চিংড়িটা একদিনও হয়নি। তো এঁচোড় চিংড়ি হয় না এই কারণেই, কারণ আমরা তো সবাই খেয়ে নেবো, কিন্তু মনের ঠাম্মি মানে মা কিন্তু এঁচোড় চিংড়ি মানে চিংড়ি মাছটাই খায় না। তো এঁচোড়ের মধ্যে যদি চিংড়ি মাছটা দিই সেটা কিন্তু আর খাবেই না। তো সেই কারণে চিংড়ি মাছটা ভাজার পর কিন্তু কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মানে স্কচ ব্রাইট দিয়ে আবার একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ টিয়াজ ভেজে মশলা কষিয়ে তারপর কিন্তু এঁচোড়ের তরকারিটা বসিয়েছি। মানে এর মধ্যে কিন্তু এখন যে তরকারিটা বসালাম এর মধ্যে কিন্তু চিংড়ির কোনো গন্ধই মানে নেই, থাকলে তো মা খাবেই না। তো সেই কারণে আর এঁচোড় চিংড়ির মধ্যে মশলা এমন কিছু দিইনি, মানে যা দিয়েছি সেটা একদমই নর্মাল মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়েছিলাম। আর নামানোর আগেই যে দেখছো একটু গরম মশলা দিয়েছি। আর ঘি তো এখন প্রায় রান্নায় উঠেই গেছে বললে চলে, কারণ মনের বাপির এখন ঘিটি খাওয়া একদমই বারণ। আর মায়েরও শরীরটা ভালো নেই, তো সেই কারণে আর ঘি দিলাম না আজকে এঁচোড়ের তরকারিতে। যখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তখন না হয় বেশ জমিয়ে ঘিটি দিয়ে খাওয়া হবে। তো এখন সবাই সুস্থ হয়ে উঠুক, তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, এটাই কাম্য আর কি। তো মায়ের জন্য দেখো তুলে রাখলাম এঁচোড়ের তরকারি এক পাটি, আর আমাদের এই যে তরকারিটা দেখছো এর মধ্যে এবার মিশিয়ে দেবো চিংড়ি মানে ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা মানে তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ মানে একটু ঢেকে রেখে দেবো, তারপরে জাস্ট একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে তো দেখলেই গরম মশলা দেওয়াই ছিল রান্নাতে, তাই আর দিলাম না, আর ঘি তো দেওয়ার কোনো কথাই নেই। তো দেখো এদিকে আমার এঁচোড় চিংড়িটাও কমপ্লিট। আর এইদিকে পাশের গ্যাসে ওই যে বললাম ভাতে দিয়েছিলাম কাঁচকলা আর উচ্ছে, তো সেটাও হয়ে গেছে ভাতে সিদ্ধ। আর এদিকে দেখো যে তরকারিটা দেখছো বাটিতে রাখা রয়েছে, এটা কিন্তু ওই ছর্দি দিয়েছে তরকারিটা। আর মোটামুটি আমাদের এখন লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, আর দিয়ে নিচ্ছি সন্ধ্যাটা। তো দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একদম সন্ধ্যায় বিরতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। তো ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নেবো আজকের বিনতি প্রার্থনা। তো প্রার্থনা করার পর জানো তো বেরিয়ে পড়তে হবে মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে, কারণ সন্ধ্যার দিকে পড়ানোর দায়িত্বগুলো কিন্তু এখন মোটামুটি কিছুদিন হলো আমাকেই করতে হচ্ছে। আর প্রতিদিন অনেকটা আগে করে বেরোচ্ছি, তো তাই জন্য না ঘরে সন্ধ্যা পড়ছিল না। তো আজকে যেহেতু একটু দেরি করে বেরোবো, তাই ঘরের মধ্যে সন্ধ্যা টন্ধা দিয়ে একদম প্রার্থনা করেই বেরিয়েছি। প্রার্থনা করে বেরোলে না মনটা অনেকটা শান্তি আসে জানো তো। আর এদিকে দেখো বর্দিরা বললাম না পুরী গিয়েছিল, তো পুরী থেকে আমার জন্য একটা এই যে শঙ্কর আকার দানি এনে দিয়েছে। আর এইটা না খুব পছন্দ হয়েছে শঙ্কর আকার দানিটা, দেখো একদম নতুনত্ব। একটা শাঁখ এনে দিয়েছে, মনের জন্য একটা জামা এনে দিয়েছে, মানে জামা বলতে গেঞ্জি এনে দিয়েছে আর কি একটা। আর এদিকে দেখো মেয়েটাকে পড়াতে নিয়ে গিয়েছিলাম আর এখন ফিরছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 9:45 বেজে গেছে। তো রাস্তাঘাট মোটামুটি আস্তে আস্তে একটু ফাঁকা হয়েছে আর কি।
তো এখন নিয়ে ফিরছি। তো বাড়িতে গিয়েও কিন্তু নিস্তার নেই, বাড়িতে যাওয়ার পর কিন্তু রুটি করে নিতে হবে। আর ওবেলার তরকারি সেরকম কিছু নেই, তো ওই একটু আলুর তরকারি করেছিলাম, তো সেটা দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। আর এদিকে মাসির বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, মানে মাসির বাড়ির ওখানে একটু হরিনাম কীর্তন হয়েছিল, শ্রীকৃষ্ণ ভগবানের কীর্তন হরিনাম হয়েছিল। আর এদিকে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, আর মনকেও খেতে দিয়ে দেবো। মন আবার বায়না করছে একটা ডিমের অমলেট খাবে, তো কি বলতো, ওকে একটা ডিমের অমলেট করে দিলে কিন্তু ও মুখ বুঝিয়ে চুপচাপ করে খেয়ে নেবে, আর কিছু চাই না ওর। আর তার সাথে দিয়েছিলাম ওকে একটা মিষ্টি। আর ওখানে যে শ্রীকৃষ্ণ ভগবানের পুজো হয়, তো সেখানকার প্রসাদ হচ্ছে চিড়ে প্রসাদ। তো এই চিড়ে প্রসাদ দেখো মা দিয়েছে, মা পাঠিয়েছে ভাইকে দিয়ে। তো যেখানে পড়াতে নিয়ে গেছিলাম ওখানেই পাঠিয়ে দিয়েছিল ভাইকে দিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।